আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্মার্ট সায়েন্স অফ সায়েন্স কর্তৃক আয়োজিত অনলাইন ফিজিক্স ওয়ার্কশপে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো একটু ডিফারেন্ট একটা টপিক। এই টপিকটার নাম হলো ডেটা অ্যানালাইসিস। এখন ডেটা অ্যানালাইসিস জিনিসটা কি? আমরা যদি এক কথায় বলতে চাই তাহলে ডেটা অ্যানালাইসিস জিনিসটা হলো যে আমরা যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করি তখন সেই এক্সপেরিমেন্টের র ডেটা থেকে যে প্রসেসিংটা করে আমরা একদম ফাইন এবং কনসাইজ অ্যান্সার পাই, যেখানে আমাদের যে এররগুলো আছে এবং আনসার্টেনিটিগুলো আছে সেগুলোকে প্রিসাইসলি উল্লেখ করা থাকে। সেই গোটা প্রসেসটাকে আমরা এক কথা বলে থাকি ডেটা অ্যানালাইসিস। তো এখন এটা শুনে মনে হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ফিজিক্সের একটা অংশ। তো এই অংশটা আমরা এখন কেন পড়ছি? এই অংশটা আমরা এখন পড়ছি এর কারণ হলো যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডের থিওরিটিক্যাল অংশে খুবই বিস্ময়কর একটা অগ্রগতি করতে পেরেছে, এবং সেই জন্যে ফিজিক্স অলিম্পিয়াড কমিটি তাদের লক্ষ্য হলো যে এখন যাতে বাংলাদেশের ছেলে মেয়েরা ফিজিক্সের এক্সপেরিমেন্টের অংশ যাতে ভালো হতে পারে। এর কারণ হচ্ছে যে যেসব ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো হচ্ছে সেখানে এখন এক্সপেরিমেন্টের অংশটা আমাদের জন্য একটা বটলনেক হয়ে দাঁড়িয়েছে। আমাদের যেসব পার্টিসিপেন্টরা যায় ওনারা থিওরিটিক্যাল অংশে অনেক মার্ক তুলতে পারেন, কিন্তু এক্সপেরিমেন্ট অংশে সেভাবে মার্ক তুলতে পারেন না পার্সেন্টেজের হিসাবে। তো এই অবস্থা থেকে ভবিষ্যতে যারা আসবে তাদেরকে উত্তরণ করানোর জন্য এক্সপেরিমেন্টাল ফিজিক্সের এই ধরনের যেসব অংশগুলো দেখা যাচ্ছে কোনো কোনো অরিজিনাল এক্সপেরিমেন্ট না করে শেখানো যায়, সেই অংশগুলোকে আমাদের ফিজিক্স অলিম্পিয়াডের সিলেবাসে ইনক্লুড করার চেষ্টা করেছে, যাতে ভবিষ্যতে যারা আসবে তারা যেন এক্সপেরিমেন্টাল ফিজিক্সে একটা হেড স্টার্ট পায় এবং এসব বিষয় না শিখে তারা যেন ক্যাম্পে অরিজিনাল এক্সপেরিমেন্ট সম্পর্কে বেশি করে শিখতে পারে এবং এক্সপেরিমেন্টাল ফিজিক্সে বেশি মার্ক তুলতে পারে। এখন বিগত কয়েক বছরের রিজিওনাল এবং ন্যাশনাল কোশ্চেনে এই ডেটা অ্যানালাইসিসের উপর কিছু প্রশ্ন এসেছে। এখন ডেটা অ্যানালাইসিস এই কনসেপ্টটা হলো অনেক ব্রড একটা কনসেপ্টটার মধ্যে অনেকগুলো ধাপ আছে। যেমন প্রথম ধাপটা হলো ডেটা মেজারিং অ্যান্ড রিপোর্টিং, মানে আমরা এক্সপেরিমেন্ট থেকে ডেটা মেজার করবো এবং সেগুলোকে আমরা সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সাজিয়ে রাখবো। সেটা টেবিলে হতে পারে বা গ্রাফে হতে পারে। এটা আমাদের পরিস্থিতি অনুযায়ী আমরা এটাকে রিপোর্ট করব। এটা গেল প্রথম স্টেপ। এরপরে আসে এরর বা আনসার্টেনিটি প্রোপাগেশন। এই জিনিসটা মানে হলো যে আমরা যত ভালো সেট আপ ইউজ করি না কেন, সবসময় আমাদের এক্সপেরিমেন্টে কিছু না কিছু আনসার্টেনিটি বা এরর থাকবে। এক্সপেরিমেন্টাল ফিজিক্সে দুটো টার্মকে অলমোস্ট ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়। তো আমাদের র ডেটার এরর বা আনসার্টেনিটি আমাদের ফাইনাল রেজাল্টে ঠিক কী পরিমাণ প্রভাব ফেলবে সেটা বের করাই হলো এরর বা আনসার্টেনিটি প্রোপাগেশন। পরে গ্রাফ প্লটিং। আমাদেরকে অনেক সময় ডেটা গ্রাফে প্লট করা লাগে এবং গ্রাফে প্লট করে আমাদেরকে বিভিন্ন ধরনের টাস্ক অ্যাকমপ্লিশ করা লাগে সেই গ্রাফগুলো থেকে। এটাকে আমরা জেনারেলি গ্রাফ প্লটিংয়ের মধ্যে রাখছি। আর লাস্টে থাকে রেজাল্ট রিপ্রেজেন্টেশন, মানে আমরা এক্সপেরিমেন্ট করে আলটিমেটলি যে রেজাল্টগুলো পাবো সেগুলোকে যথাযথ এরর, একক, এসব বিষয়ের প্রতি লক্ষ্য রেখে সঠিকভাবে উপস্থাপন করাকে আমরা রেজাল্ট রিপ্রেজেন্টেশন বলছি। তো এইগুলো হলো বেসিক ধাপ ডেটা অ্যানালাইসিসের। তো এখন আমাদের ফিজিক্স অলিম্পিয়াডে যেটা ঘটে সেটা হলো যে এটা যেহেতু সরাসরি এক্সপেরিমেন্ট করার সাথে সম্পর্কিত, কাজেই এই জিনিসের উপর কোনো প্রশ্ন দেওয়া হয় না, প্রশ্ন দেওয়া সম্ভব না। আর বাকি যে তিনটা অংশ দেখতে পাচ্ছি এই তিনটা অংশ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। আমাদেরকে হয়তো আমাদের কিছু র ডেটা দিয়ে দিবে, সেখান থেকে আমাদের হয়তো এরর প্রোপাগেট করতে হবে, বা আমাদেরকে কিছু র ডেটা দিতে হবে, সেখান থেকে আমাদের গ্রাফ প্লট করতে হবে, অথবা আমাদেরকে কোনো একটা রেজাল্টকে ঠিকমতো রিপ্রেজেন্ট করতে হবে। এই তিন ধরনের টাস্ক আমাদেরকে ডেটা অ্যানালাইসিসের কোশ্চেনের আন্ডারে করতে হতে পারে। তো
এই ক্লাসে এবং প্রয়োজন পড়লে আমরা একাধিক ক্লাস নিব। এই ক্লাস বা ক্লাসগুলোতে আমরা এই সব টপিকগুলোকে আমরা কভার করব, যাতে করে তোমরা যারা ফিজিক্স অলিম্পিয়াডে আসছো তারা যেন এই রিজিওনাল এবং ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে এই ডেটা অ্যানালাইসিস সংক্রান্ত প্রায় সকল প্রকার প্রশ্নের সঠিক উত্তর করতে পারো। তো আমরা এখন শুরু করতে পারি আমাদের কাজ। তো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হলো যে রেজাল্ট রিপ্রেজেন্টেশন দিয়ে, কারণ এটা হলো খুবই কমন এবং সহজ একটা কনসেপ্ট, এবং আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে রিজিওনাল সাধারণত রেজাল্ট রিপ্রেজেন্টেশন থেকে কোশ্চেন আসে, মানে কোশ্চেন আসার সম্ভাবনাটা বেশি, যেহেতু ওখানে অনেকগুলো প্রশ্ন থাকে, লিমিটেড টাইম থাকে, কাজেই অনেক সময় ভালো গ্রাফ প্লটিং বা জটিল এরর প্রপাগেশন করা সম্ভব হয় না। কাজেই রেজাল্ট রিপ্রেজেন্টেশনটাই একমাত্র ডেটা অ্যানালাইসিস থেকে প্রশ্ন দেওয়া ফিজিবল অপশন হয়। তো এই অংশের আন্ডারে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো যে এরর কি জিনিস সেটা আমাদেরকে জানা লাগবে। আমরা যখন ডেটা অ্যানালাইসিসে এরর নিয়ে কথা বলবো, তখন আমরা যেটা বলবো সেটা হলো যে আমাদের যে কোনো মেজারমেন্টে যে কোনো প্রকারের আনসার্টেনিটিকে আমরা এরর বা আনসার্টেনিটি বলবো। কোন এটা কিভাবে হয় সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হলো যে ধরে নিলাম যে আমাদের কাছে একটা রড আছে। এখন আমরা এই রডের মেজারমেন্ট করব একটা মিটার স্কেল দিয়ে, যে মিটার স্কেল আমার সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত দাগ কাটা আছে। তো আমরা 3 বার এই রডটাকে মাপবো, এই রডটাকে মাপবো, এবং রডটাকে মাপার পর যেটা দেখব সেটা হলো যে 3 বারের রেজাল্ট ডিফারেন্ট আসছে। কেন ডিফারেন্ট আসছে সেটা এখন আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত যেটা হচ্ছে সেটা হলো যে আমরা মিটার স্কেল দিয়ে একবার এটাকে পরিমাপ করতে পারছি না, ওই কারণে আমরা যেটা করব সেটা হলো যে এদিকে 0 রাখবো, এবং এরকম কোন একটা জায়গায় আমাদের 1 মিটার আসবে, এখানে আমরা স্কেলটাকে সরিয়ে আবার এখানে 0 রাখবো, আর এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 73 সেন্টিমিটারের মতো পাবো। কিন্তু আমরা দেখা যায় যে সবসময় যেখানে 1 মিটার শেষ হয়েছে সেখানে 0 বসাতে পারি না। আবার যখন আমরা মেজারমেন্ট নিব তখন প্যারালাক্সের কারণে আমাদের মেজারমেন্টে ভুল হতে পারে। প্যারালাক্স বিষয়টাকে বাংলায় বলা হয় লম্বন ত্রুটি। এখন এটা কি করে কাজ করে সেটা দেখাচ্ছি। ধরা যাক এটা হলো একটা স্কেল। এখন আমরা যদি স্কেলে সঠিকভাবে মেজারমেন্ট নিচ্ছি একটা স্কেল থেকে, তাহলে আমরা সরাসরি স্কেলের উপর লম্বভাবে তাকাবো, তাহলে আমরা একটা সঠিক মেজারমেন্ট পাবো। কিন্তু আমরা সবসময় সোজাসুজি তাকাতে পারি না। ওইখানে যেটা হয় যে আমরা আসল যে ভ্যালু সেই ভ্যালুটা না পেয়ে স্লাইটলি লেস বা মোর ভ্যালু পেয়ে থাকি। তো এই ধরনের যে মানে ঠিক মতো লম্বভাবে না দেখার কারণে যে এররটা পাওয়া যায় সেটাকে বলা হয় প্যারালাক্স বা লম্বন ত্রুটি। এছাড়াও আমাদের নিজস্ব যে আনসার্টেনিটি আছে, মানে আমরা তো পারফেক্টলি কোনো মোশনই সম্পাদন করতে পারি না, সবসময় একটু না একটু ইমপারফেকশন থাকবে, একটু না একটু আনসার্টেনিটি থাকবে। সেই কারণে যে এরর হয় সেটাকে বলা হয় র্যান্ডম এরর। আবার আরেক ধরনের এরর আছে যে দেখা গেল যে আমাদের যে মেজারমেন্টের যে টুল, সেই টুলের মধ্যেই সমস্যা আছে। যেমন দেখা গেল যে আমরা মিটার স্কেল দিয়ে পরিমাপ করছি সেটা আসলে 1 মিটার না, সেটা হলো আসলে 99 সেন্টিমিটার। তাহলে আমরা ওটাতে যেটাই পরিমাপ করি না কেন আমরা সবসময় একটু বেশি রেজাল্ট পাবো, একটু 1% বেশি রেজাল্ট পাবো, কারণ আমাদের টুলটাই হলো ইমপারফেক্ট, টুলটাই একদম অ্যাকুরেট টুল না। এই ধরনের এররটাকে আমরা বলি সিস্টেমেটিক এরর, মানে সিস্টেমের জন্য যে এরর সেটাকেই আমরা সিস্টেমেটিক এরর বলি। তার মানে আমরা মেনলি 2 ধরনের এরর পাচ্ছি। তাহলে আমরা যেটা দেখতে হচ্ছে সেটা হলো যে আমরা এখানে 2 ধরনের এরর পাচ্ছি।
র্যান্ডম আর সিস্টেমেটিক এরর। এখন এই দুটা এররের মধ্যে ডিস্টিংশনটা কি সেটা আমরা এই উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা 4টা গ্রাফ দেখতে পাচ্ছি। 4টা গ্রাফ একই জিনিস দেখাচ্ছে, সেটা হলো যে হুকের লয়ের উপর একটা এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের ডেটার গ্রাফ প্লট করা হয়েছে। এখন আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আইডিয়াল অবস্থায় কী হওয়ার কথা ছিল। আইডিয়াল অবস্থায় যেটা হওয়ার কথা ছিল সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত আমরা ইলাস্টিক লিমিটের মধ্যে আসি ততক্ষণ পর্যন্ত এফ উইল বি প্রপোর্শনেট টু এক্স। তার মানে আমাদের আইডিয়ালি সবগুলো পয়েন্ট, যেখানে এক একটা পয়েন্ট নির্দেশ করছে বিভিন্ন এক্সে এফ এর মান এক্সপেরিমেন্টে, তো এই সবগুলো পয়েন্ট ডেটা, আমরা ডেটা অ্যানালাইসিসে এই পয়েন্টগুলোকে বলি ডেটা পয়েন্ট, যেহেতু এগুলো প্রত্যেকটা এক্সপেরিমেন্টটাকে একটা ডেটা নির্দেশ করে। এই প্রত্যেকটা ডেটা পয়েন্টগুলো আইডিয়ালি এই লাইনের উপর বসার কথা, মূলবিন্দুগামী একটা স্ট্রেট লাইন, যেহেতু এটা একটা সমানুপাতিক সম্পর্ক। কিন্তু যেহেতু আমাদের সেট আপে সবসময় আনসার্টেনিটি থাকে এবং আমাদের মধ্যেও আনসার্টেনিটি থাকে, কাজেই আমাদের ডেটা পয়েন্টগুলো লাইনের উপর বসবে না, লাইনের বাইরে বসবে। কোন কীভাবে বসবে সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা এই গোটা এক্সপেরিমেন্টটা এরও সম্পর্কে একটা ধারণা পেতে পারি। যেমন এটাতে আমরা প্রথমে লক্ষ্য করি, এটাতে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো যে এই পয়েন্টগুলোর যে আনসার্টেনিটি আইডিয়াল কন্ডিশনের থেকে এগুলো কিন্তু খুবই কম, মানে খুবই কাছাকাছি আছে পয়েন্টগুলো আইডিয়াল লাইনের থেকে। তার মানে আমরা এটার ক্ষেত্রে একটা কনক্লুশন দিতে পারি, সেটা হলো যে র্যান্ডম এরর লো, মানে র্যান্ডম এরর বেশি না, সেখানে এগুলো আইডিয়াল কন্ডিশন থেকে খুব বেশি বিচ্যুত হয়নি। আবার আমাদের যে আইডিয়াল কন্ডিশনটা হওয়ার কথা সেই কন্ডিশনটাই কিন্তু এই পয়েন্টগুলো মেনে চলেছে। কীভাবে মেনে চলেছে? যদি আমরা এই পয়েন্টগুলো মাঝে মাঝে আন্দাজ করে একটা লাইন বসায় দিই, তাহলে দেখা যাচ্ছে যে এই লাইনটা এই লাইনের আমাদের আইডিয়াল লাইনের সাথে প্রায় মিলে যাচ্ছে। কাজে বলতে পারি যে যেহেতু আমাদের রেজাল্টগুলো আইডিয়াল অবস্থা আমাদের এই ইমপারফেক্ট ডেটা পয়েন্টগুলো যদি আমরা একটা রেজাল্ট তৈরি করার চেষ্টা করি বা একটা আইডিয়াল কন্ডিশন তৈরি করার চেষ্টা করি, সেটা যদি অরিজিনাল আইডিয়াল কন্ডিশনের সাথে মিলে যায় তাহলে আমরা বলতে পারি যে এটার সিস্টেমেটিক এররও লো। মানে আমরা এখন যেটা বুঝতে পারছি সেটা হলো যে র্যান্ডম এরর হলো যে এমনি আমাদের আইডিয়াল কন্ডিশন থেকে কীরকম ডিপেন্ড করছে সেটা নির্দেশ করে। আর সিস্টেমেটিক এরর যেটা, সেটা আমাদের যে সব ডেটা পয়েন্টগুলো মিলে আমরা যে কন্ডিশনটা পাবো সেই কন্ডিশনটা আইডিয়াল কন্ডিশনের থেকে কতখানি ভ্যারি করে সেটা নির্দেশ করে। তোমরা যদি এখনও বুঝতে না পারো তাহলে পরের গ্রাফগুলোতে গেলে আমরা ক্লিয়ার হয়ে যাব। পরেরগুলোতে যেটা দেখছি সেটা হলো যে এখানে কিন্তু গ্যাপগুলো অনেক বড়, তার মানে অনেক বেশি ডিভিয়েট করেছে আইডিয়াল ভ্যালু থেকে। ইন্ডিভিজুয়াল ডেটা পয়েন্টগুলো আইডিয়াল ভ্যালু থেকে অনেক বেশি পরিমাণে বিচ্যুত হয়েছে, ডিভিয়েট করেছে। তার মানে এখানে র্যান্ডম এরর হাই। কিন্তু আমরা যদি এগুলো গড় করে একটা রেখা টানি তাহলে, আচ্ছা অত ভালো হলো না, আই এম সরি, তাহলে সেই রেখাটা কিন্তু আইডিয়াল রেখার সাথে অনেকাংশে মিলে যাচ্ছে। তার মানে আমার এই ডেটাগুলো থেকে যে রিপ্রেজেন্টেশনটা পাচ্ছি সেটা আইডিয়াল রিপ্রেজেন্টেশনের কাছাকাছি। তার মানে এটা যদিও র্যান্ডম এরর হাই, তার মানে এটার সিস্টেমেটিক এরর লো। এটাতে লক্ষ্য করি, এটাতে কিন্তু আমার যে ডেটা পয়েন্টগুলো আছে এই ডেটা পয়েন্টগুলো কিন্তু খুব বেশি একে অপরের থেকে ভ্যারি করছে না। তার মানে এখানে কিন্তু আমার র্যান্ডম এরর লো। কিন্তু আমরা যদি এখান থেকে একটা সরলরেখা রিপ্রেজেন্ট করি তাহলে সেটা কিন্তু আমার আইডিয়াল যে সরলরেখা সেখান থেকে কিন্তু অনেকখানি বিচ্যুত হয়ে গেছে এবং এটা
আইডিয়াল রেখার কিছু ক্যারেক্টারিস্টিকও হারিয়ে ফেলেছে। যেমন আইডিয়াল রেখাটা মূলবিন্দুগামী হবে, এটা মূলবিন্দুগামী হয়নি। কাজে সেক্ষেত্রে আমরা যেটা বলতে হয় সেটা হলো যে এটা সিস্টেমেটিক এরর হলো হাই। কারণ আমরা যেটা জানি যে র্যান্ডম এরর র্যান্ডমলি হয়, মানে কিছু যদি বেশি হয় কিছু কম হয়। এখানেই দেখো যে এখানে আমার উপরে নিচে মানে এই লাইনের উপরে নিচে দুদিকে কিন্তু প্রায় সমান সংখ্যক ডেটা আছে। এখানেও তাই, যদিও ডিভিয়েশন বেশি কিন্তু উপর নিচে প্রায় সমান সংখ্যক ডেটা আছে। কিন্তু সিস্টেমেটিক এরর যেটা করে সেটা হলো যে সকল মেজারমেন্টকে আমার একদিকে ভুল করিয়ে দেয়। যেমন আমার যে মিটার স্কেলটা ছিল ওটা যদি ছোট হয় তাহলে আমার সব মেজারমেন্টই আমার আসল মানের চেয়ে বেশি থাকে। আবার মিটার স্কেলটা যদি বড় হয় তাহলে আমার সকল মেজারমেন্টই আইডিয়াল কারেক্ট মেজারমেন্টের থেকে ছোট দেখাবে। তার মানে যেটা ঘটবে সেটা হলো যে আমরা সিস্টেমেটিক এররযুক্ত ডেটা থেকে যে রিপ্রেজেন্টেশনটা পাবো সেটা গোটাটাই আইডিয়াল রিপ্রেজেন্টেশনের থেকে ভ্যারি করবে, ডিবেট হয়ে যাবে। এই কারণে আমরা এটার ক্ষেত্রে যে কনক্লুশন করতে হবে সেটা হলো যে এটা সিস্টেমেটিক এরর হাই। আর যেহেতু ডেটাগুলো নিজেরা খুব বেশি ডিবেট করেনি একে অপরের থেকে, কাজে এটা র্যান্ডম এরর লো। এটার ক্ষেত্রে ডেটাগুলো ডিভিয়েটও করেছে বেশি, বা ডেটাগুলো থেকে যে রিপ্রেজেন্টেশন পাই সেটা আইডিয়াল রিপ্রেজেন্টেশন থেকেও অনেক ভ্যারি করে। তার মানে এখানে দুই এররই হাই। কাজে আমরা এখন মনে বুঝতে পেরেছি যে র্যান্ডম এরর আর সিস্টেমেটিক এরর এর দুটার মধ্যে পার্থক্য কী। র্যান্ডম এরর হলো যে ডেটাগুলো একে অপরের সাথে কতটা ভ্যারি করে সেটা পরিমাপ, আর সিস্টেমেটিক এরর হলো যে ডেটাগুলোর রিপ্রেজেন্টেশন মানে ডেটাগুলো থেকে আমরা যে ইনফরমেশনটা পাওয়ার চেষ্টা করছি সেটা কারেক্ট ইনফরমেশন বা আইডিয়াল ইনফরমেশনের থেকে কতটা ভ্যারি করছে সেটার পরিমাণ। এখন এগুলোকে আমরা ডে টু ডে লাইফে অ্যাকুরেসি এবং প্রিসিশন এই দুটা টার্ম দিয়েও চিনতে পারি। র্যান্ডম এরর আমাদের ডে টু ডে লাইফে আমরা অ্যাকুরেসি হিসেবে উল্লেখ করি, আর সিস্টেমেটিক এরর আমরা ডে টু ডে লাইফে প্রিসিশন হিসেবে উল্লেখ করি। এই দুটা টার্ম জেনে রাখা ভালো, তাহলে আমরা যেমন এই দুটা টার্মের সঠিক ব্যবহার করতে পারবো। আবার যদি বাই চান্স এই এররের কথা না বলে যদি অ্যাকুরেসি আর প্রিসিশনের কথা বলে তাহলেও আমরা একটা সলিউশন দিতে পারবো। তো আমরা এখন এরর বুঝলাম এবং এরর আমাদের এক্সপেরিমেন্টের রেজাল্টে কী রকম প্রভাব ফেলে সেটা আমরা জানলাম। কিন্তু এই জানাটা কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এই জানাটাকে আমাদের যে অ্যান্সার পেপার বা আমাদের যে থিসিস বা আমরা যেখানে প্রকাশ করব সেখানে আমরা কনসাইসলি এবং ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারবো। ততক্ষণ পর্যন্ত এই জানার কোনো মূল্য নাই। কাজেই এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো যে সিগনিফিক্যান্ট ফিগার। এই সিগনিফিক্যান্ট ফিগারটা জানা আমাদের জন্য প্রয়োজন, কারণ অনেক সময় যেটা ঘটে সেটা হলো যে সায়েন্সের ক্ষেত্রে যে আমরা আমাদের যে অ্যান্সার সেই অ্যান্সারের সিগনিফিক্যান্ট ফিগারটা উপরে রেস্ট্রিকশন দেওয়া থাকে। কিন্তু এই সিগনিফিক্যান্ট ফিগারটা আসলে কী জিনিস, আমরা যদি একটা সংখ্যা লিখি, ধরা যাক আমরা এই যে এখানে একটা সংখ্যা লিখলাম, এখন এই সংখ্যার সবগুলো ডিজিটই যে সমান গুরুত্ব বহন করে তা নয়। কিছু ডিজিটে গুরুত্ব বেশি, কিছু ডিজিটে গুরুত্ব কম, আবার কিছু ডিজিটে কোনো গুরুত্বই নাই। তো আমরা যে কনসেপ্টের সাহায্যে কোনো একটা নাম্বারের ডিজিটগুলোর সিগনিফিকেন্স বুঝতে পারি সেটাকে আমরা বলি সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, তো আমরা এখন একটা নাম্বারের সিগনিফিক্যান্ট ফিগার কী করে বুঝবো। তো আমি আরেকটু জেনারেল একটা নাম্বার নিই, 00803.10200। আমরা এখানে একটা নাম্বার নিলাম। এখন এই নাম্বারের মধ্যে সিগনিফিক্যান্ট ফিগার কীরকম কার কীরকম সিগনিফিকেন্স সেটা আমরা কী করে বুঝবো। বোঝার সহজ উপায় হলো যে আমরা দুই দিক থেকে প্রথম সার্থক সংখ্যা খুঁজবো, মানে 0 বাদে যে কোনো ডিজিট খুঁজবো প্রথম যেটা আসবে। যেমন আমরা যদি বাম দিক থেকে আগে তাহলে প্রথমে আসবে 8 আর ডান দিক থেকে আগালে আসবে 2। এই দুটা ডিজিটের মধ্যে যতগুলো ডিজিট থাকবে
এই দুইটা ডিজিটের মধ্যে যতগুলো ডিজিট থাকবে সবগুলো হলো সিগনিফিক্যান্ট, সবগুলোই হলো সিগনিফিক্যান্ট। এখন এটার মধ্যে ডেসিমাল প্লেস, জিরো, সার্থক সংখ্যা, সার্থক ডিজিট যাই থাকুক না কেন সব কিছুই সিগনিফিকেন্স আছে। কারণ আমরা যদি কোনো একটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার সংখ্যাটা আর আগের সংখ্যা থাকবে না। যদি আমরা এখানে 3 জায়গায় 4 করে দিই বা দশমিকটা যদি এখানে দিই বা আমরা যদি 0 জায়গায় 1 করে দিই তাহলে কোনো অপারেশনে কিন্তু আমার সংখ্যাটা আর আগের মতো থাকবে না, কাজে সবগুলো সিগনিফিক্যান্ট। আর আমার বাম দিকে যে শূন্যগুলো থাকবে এগুলো হলো নট সিগনিফিক্যান্ট। এর কারণ হলো যে আমরা যদি শূন্যগুলোকে বাদ দিয়ে দিই তারও কিন্তু আমাদের সংখ্যার কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, আমি এই শূন্যগুলো সরিয়ে দিলাম, আমার সংখ্যা তো একই সংখ্যা আছে 803.102, শূন্যগুলো দিয়ে দিল 803.102, কাজেই এগুলো কোনো সিগনিফিক্যান্ট নয়। আর এই শূন্যগুলোই হলো সমস্যা। এগুলো আমাদের নির্দিষ্ট সেটিং অনুযায়ী, মানে আমরা কিভাবে সংখ্যাটাকে উপস্থাপন করছি সেটার উপর ভিত্তি করে এগুলো সিগনিফিক্যান্ট হতেও পারে, নাও হতে পারে। তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি সেটা হলো যে আমরা সায়েন্টিফিক নোটেশন ইউজ করি। সায়েন্টিফিক নোটেশন আমরা সবাই জানি, আমরা যে কোনো সংখ্যাকে এই ফর্মে প্রকাশ করি, যেখানে এ হলো 1-এর থেকে বড় অথবা সমান কিন্তু 10-এর থেকে ছোট একটা সংখ্যা, আর এন হলো যে কোনো একটা পূর্ণ সংখ্যা। এভাবে আমরা সংখ্যাটাকে প্রকাশ করে থাকি। কারণ এভাবে সংখ্যাটা প্রকাশ করার সাথে এদের সিগনিফিকেন্সের কী সম্পর্ক আমি এখনই দেখাচ্ছি। তো এই ফর্মেট অনুযায়ী আমার এখানে 803 হবে না, 80 হবে না, 8 হবে, কাজেই 8.03 পরে 102 ইন্টু, এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা যেহেতু দশমিক বিন্দুটাকে সরিয়ে নিয়েছি, কাজেই যত ঘর বাম দিকে সরাবো আমরা 10-এর উপর তত ঘাত দেবো, আর যত ঘর ডান দিকে সরাবো 10-এর উপর তত মাইনাস ঘাত দেবো, এটা জেনারেল নিয়ম। এখন আমরা এখানে যেটা করব সেটা হলো যে আমরা যদি এই নোটেশনে যদি লাস্টের শূন্য অন্তর্ভুক্ত করি তাহলে সেটা সিগনিফিক্যান্ট হয়ে যাবে, আর যদি শূন্য অন্তর্ভুক্ত না করে তাহলে সেটা তো নাই, তার সিগনিফিকেন্সের প্রশ্নই আসে না। কাজে যদি ঘটনা এমন হয় যে আমার যে কনটেক্সট সেই কনটেক্সট অনুযায়ী কেবল এইটা সিগনিফিক্যান্ট তাহলে আমরা একটা শূন্য দিয়ে দেব, যদি দুটাই সিগনিফিক্যান্ট হয় দুটা শূন্য দিয়ে দেব, যদি কোনোটাই সিগনিফিক্যান্ট না হয় তাহলে কোনোটাই রাখবো না। এভাবে দিলে আমরা বুঝতে পারবো যে লাস্টে কোন শূন্যটা সিগনিফিক্যান্ট কোনটা সিগনিফিক্যান্ট না। তো আমরা এইভাবে পেলাম। আর সায়েন্টিফিক নোটেশনে লিখলে আমাদের ক্যালকুলেশন করার সুবিধা হয়, কাজেই তোমরা যদি পারো সায়েন্টিফিক নোটেশনে অঙ্ক করতে পারো। তো আমরা এখন সিগনিফিক্যান্ট ফিগার তো লিখলাম, কিন্তু এর সাথে আমি যে বলেছিলাম যে এর সাথে এরর রিপ্রেজেন্ট করার সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কোথায়? তো সেই সম্পর্কটা আমি এখন দেখাচ্ছি। সাধারণত আমরা যদি এই সায়েন্টিফিক নোটেশনে এরর, আচ্ছা আমরা এমনি নর্মাল সংখ্যার ক্ষেত্রে এরর প্রকাশ করব। আমরা নর্মালি সংখ্যার ক্ষেত্রে যেভাবে এরর প্রকাশ করি সেটা হলো যে এক্স প্লাস মাইনাস টেল এক্স। যেহেতু আমাদের এরর বেশির দিকে হতে পারে কমের দিকে হতে পারে, কাজে আমরা প্লাস মাইনাস সাইন ইউজ করি, এবং যে আমরা যেদিকে গেলে সর্বোচ্চ যে অ্যাম্প্লিটিউডটা পাবো সেই অ্যাম্প্লিটিউডটা আমরা এখানে লিখে দিই। যদি দুদিকে সমান অ্যাম্প্লিটিউড হয় তাহলে তো ভালো, কিন্তু যদি প্লাসের দিকে বেশি অ্যাম্প্লিটিউড থাকে তাহলে আমরা প্লাসের অ্যাম্প্লিটিউডটা লিখবো, এবং ভাইস ভার্সা। আমরা এভাবে একটা এররযুক্ত রাশিকে প্রকাশ করে থাকি। এখন এভাবে যখন আমরা লিখবো তখন আমাদের কিছু স্ট্রিক্ট নিয়মকানুন মেনে চলতে হবে। মানে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। ধরে নিলাম যে আমি কোনো একটা এক্সপেরিমেন্ট করে এই রেজাল্টটা পেলাম। এখন আপাত দৃষ্টিতে এই রেজাল্টটা কিন্তু আমাদের স্বাভাবিক মনে হচ্ছে, রেজাল্টটা আমাদের স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এই রেজাল্টের মধ্যে কিন্তু আসলে একটা গোলমাল আছে, একটা ভুল আছে। ভুলটা কি? আমরা সংখ্যাটার বাম দিক থেকে ডিজিটগুলোকে পর্যালোচনা করি। এটা এই 0.2 যেহেতু এর কোনো পরিবর্তন করতে পারবে না, কাজেই আমরা বলতে পারি এটা ব্যাপারে আমরা শিওর,
এটা ব্যাপারে শিওর, এটা ব্যাপারে শিওর, যেহেতু এই অ্যামপ্লিটিউডটাই কোনো ডিজিটকে প্রভাবিত করতে পারে না। কিন্তু এখন যদি এমন হয় যে আমি 2 দিয়ে দিলাম, এদিকে 9 দিয়ে দিলাম, সেটা একটা ভিন্ন কেস। তবু আমরা ইন জেনারেল যদি এমন হয় যে ক্যারি ওভার হয়ে বাম দিকে কোনো একটা ডিজিটে চলে আসছে, তা আমরা ওটাকে শিওর হিসেবে ধরে নিই, কারণ আমার এরর দেখাচ্ছে জন্য যে এরর হবে তার তো কোনো মানে নাই। কিন্তু আমরা যদি এই ডিজিটে আসে, এই ডিজিটের ব্যাপারে কিন্তু আমরা শিওর নই, এই ডিজিটের ব্যাপারে আমরা আনসার্টেন, কারণ যেখানে 0.2 আছে, 0.2 এর সাথে যোগ বিয়োগ হতে পারে, এটা হয় একদম 0.0 হয়ে যেতে পারে, 0.4 হতে পারে, আবার 0.0 হতে পারে। তার মানে এই ডিজিটের ব্যাপারে আমরা আনসার্টেন। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি মানে হলো যে ধরা যাক যে আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা হিসাব করছি, তো আমাদের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টে দেখা যাচ্ছে যে 1 লাখ টাকার গোলমাল আছে, মানে 1 লাখ টাকা কম পড়ে যাচ্ছে হিসাবের তুলনায়। তো আমার যদি 1 লাখ টাকা কমই পড়ে যায়, তাহলে আমার যদি পরে আর 1000 টাকা যদি কম বেশি হয়, তাহলে 1 লাখ যেহেতু কম বেশি হয়ে গেছে, কাজে 1000 কম বেশি দেখানোর তো কোনো মানে নেই। এখানেও ঠিক সেরকম একটা ঘটনা ঘটছে, আমার এই ডিজিটটা হলো আনসার্টেন। এখন এটার তো এর চেয়ে এমনিতেই 10 গুণ ছোট, ঠিক আছে? কাজেই এ সার্টেন না আনসার্টেন, এর আনসার্টেনিটির কারণে এর কোনো ভ্যালু নাই। আমরা যদি শিওরও জানি এক, কিন্তু তারপরে কোনো ভ্যালু নেই, কারণ আমার এর যে বড় ডিজিটে সমস্যা আছে। কাজেই আমরা যখন এভাবে এরর সহকারে কোনো একটা রাশি প্রকাশ করব, তখন আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা যে জায়গায় গেলে, মানে যে স্থানীয় মানে গেলে আমাদের এররের রাশিটা আমাদের মূল রাশির ওই স্থানীয় মানে আনসার্টেনিটি সৃষ্টি করে, তারপরে কোনো কিছু আমাদের ইনক্লুড করার দরকার নেই। তার মানে আমরা 1 3 মুছে ফেলবো, কারণ যেহেতু আমার এখানেই বড় ডিজিটে বড় স্থানীয় মানে যেহেতু সমস্যা, কাজে ছোটোগুলো শিওর হয়ে আমাদের কোনো লাভ নাই। কাজে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমরা এখানে যে স্থানীয় মানে থাকবো, ঠিক সেই স্থানীয় মান পর্যন্তই মূল রাশিটা লিখতে হবে, কারণ ওই স্থানীয় মানের কারণ মূল রাশিটা ওই অনুরূপ স্থানীয় মানে আনসার্টেনিটি তৈরি হবে এবং পরের অংশগুলো ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। কাজে এখন আমি যদি ধরা যাক যে এটা 0.02 এর জায়গায় 0.2 এর জায়গায় 0.02, তখন আমি চাইলে 100.21 লিখতে পারি, সেক্ষেত্রে সমস্যা নেই। 100.21 লিখতে পারি, মানে আমি পরের ডিজিটটাকেও আনতে পারি, যেহেতু এটা ব্যাপার আমি শিওর এটা 0, কিন্তু এটা ব্যাপারে আমি আনশিওর, কাজে এটাকে আমি রাখতে পারি, কিন্তু এটা পরে আমি কিছু রাখতে পারি না। আর এখান থেকে আমরা আরেকটা জিনিসও শিখতে পারি, সেটা হলো যে আমার এই রাশিতে যদি কোনো একটা বড় স্থানীয় মানে আনসার্টেনিটি তৈরি হয়, তাহলে ছোটোগুলো যেমন ইনসিগনিফিকেন্ট, আর এখানেও যদি কোনো একটা বড় স্থানীয় মানে যদি কোনো একটা ফ্লাকচুয়েশন থাকে, তাহলে এখানকারও ছোট স্থানীয় মানগুলো ইনসিগনিফিকেন্ট হয়ে যায়। কাজেই আমি যদি এভাবে আনসার্টেনিটিটা প্রকাশ করি +-0.023, এটাও কিন্তু রং, কারণ এটার কারণে আমার অলরেডি এই পজিশনে আনসার্টেনিটি তৈরি হয়েছে। কাজেই এরপরের পজিশনে আনসার্টেনিটি তৈরি করা না করা দুটাই সমান, দুটাই ইনসিগনিফিকেন্ট। তো এখন আমরা এই সবগুলোর সাথে সিগনিফিকেন্ট ফিগারে কানেকশন তৈরি করব। কানেকশনটা কি? কানেকশনটা হলো যে কোন আমাদের একটা নাম্বারে যতগুলো ডিজিটকে আমরা সিগনিফিকেন্ট বলতে পারি, আমরা বলি যে ওই নাম্বার তত সিগনিফিকেন্ট ফিগার বিশিষ্ট। যেমন ধরে নিলাম যে এই দুটো সিগনিফিকেন্ট না, এখন আমরা 1 2 3 4 5 6টা ফিগার পাচ্ছি যেগুলোকে আমরা সিগনিফিকেন্ট ফিগার বলতে পারি। তার মানে এই নাম্বারটা একটা 6 সিগনিফিকেন্ট ফিগার নাম্বার, ঠিক আছে? এটা একটা 6 সিগনিফিকেন্ট ফিগার নাম্বার। আবার যদি দেখা যেত যে এটাও সিগনিফিকেন্ট হয়ে গেছে, তাহলে 6-এর জায়গায় এখন আমার 6 আর 1 7 সিগনিফিকেন্ট ফিগার হয়ে যেত। তো এখন আমরা এই সবগুলোকে
র্যাপ করে একদম কাছাকাছি চলে আসছি। ফিজিক্স অলিম্পিয়াডে অনেক সময় বলে যে তোমার অ্যান্সারটাকে 2 বা 3 বা 4 সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে রাখতে হবে। কাজে তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা যত বেশি সিগনিফিকেন্ট ফিগারে পাই না কেন, আমাদেরকে যত সিগনিফিকেন্ট ফিগারে রাখতে বলা আছে তত সিগনিফিকেন্ট ফিগারে রেখে দিতে হবে। এখন আমরা এরকম ফর্মে সিগনিফিকেন্ট ফিগার বুঝবো কী করে? বোঝার উপায় হলো যে আমার যেখানে গিয়ে আনসার্টেনিটি শুরু হয়েছে সেখান থেকে তার আগে সবগুলো নাম্বার, অবশ্যই শুরুর 0 বাদে সবগুলো সংখ্যায় হবে সিগনিফিকেন্ট। কাজে আমার ততগুলো সিগনিফিকেন্ট ফিগার থাকবে। যেমন এখানে আনসার্টেনিটি শুরু হচ্ছে, তার মানে 1 2 3 4, এটা হলো 4 সিগনিফিকেন্ট ফিগার। আবার এটাতে আমার এখানে আনসার্টেনিটি শুরু হচ্ছে 1 2 3 4 5 সিগনিফিকেন্ট ফিগার। কাজেই আমরা যেটা করব সেটা হলো যে যদি আমাদের 5 সিগনিফিকেন্ট ফিগার আছে তাহলে আমরা এতখানি লিখব, যদি 4 সিগনিফিকেন্ট ফিগার আছে তাহলে এতখানি লিখব। এখন ধরো যে চাইলো 3 সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। এখন ধরা গেল যে আমরা এই রাশিটা পেয়েছি হিসাব করে, দিয়ে চাচ্ছে 3 সিগনিফিকেন্ট ফিগারে, তাহলে আমরা যেটা করব সেটা হলো যে আমরা ডাইরেক্ট 100 মিটার স্কোয়ার লিখে দেব। কারণ আমাদের যে পরিমাণ অ্যালাউন্স দেওয়া হয়েছে, মানে যতখানি আমাদের প্রিসাইজ করতে বলা হয়েছে তার মধ্যে কোনো এরর নাই, কাজে আমরা এটাকে এভাবে রেখে দেব। আবার যদি দেখা যায় যে এরকম ঘটে, এভাবে রেখে দেব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর যেহেতু আমার এই রাশির কোনো দুটাতে যেখান থেকে আনসার্টেনিটি শুরু তারপরে থেকে যেহেতু আমরা কোনো ডিজিট লিখতে অ্যালাউ না, কাজেই যদি আমার এমন ঘটে যে এখানে দেখা গেল যে 5 সিগনিফিকেন্ট ফিগার আছে কিন্তু আমাদেরকে বলা আছে 6 সিগনিফিকেন্ট ফিগার লিখতে, যদি এরকম ঘটে যায় তাহলে যেটা করতে হবে সেটা হলো যে তখন আমাদেরকে বাধ্য হয়ে তখন 0 বসে বসে কাজ সারতে হবে। তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 100 প্লাস 0.020 মিটার স্কোয়ার। এটা লেখার দরকার ছিল না, কিন্তু যেহেতু আমাদেরকে সিগনিফিকেন্ট ফিগার মেনটেন করতে হবে কাজে আমাদেরকে এভাবে লিখতে হবে, কোনো উপায় নাই। তো এটা গেল সিগনিফিকেন্ট ফিগার এর রিপ্রেজেন্টেশন, এদের মধ্যকার সম্পর্ক। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা চটচট করে কয়েকটি এক্সাম্পল দেখে নিব। প্রথমে আমরা এটা কত সিগনিফিকেন্ট ফিগার আছে সেটা দেখব। এটা তো নন সিগনিফিকেন্ট, এই 6টাই সিগনিফিকেন্ট, আর এটা সম্পর্কে আমরা শিওর না, কাজে আমরা বলে দিতে পারি যে এটা 6 সিগনিফিকেন্ট ফিগার, মানে আমরা অ্যাজাম্পশন করে বলে দিতে পারি। এটাতে কয়টা সিগনিফিকেন্ট ফিগার আছে? এখানে যতগুলো ডিজিট থাকবে আমার কোএফিসিয়েন্টের ততগুলো সিগনিফিকেন্ট ফিগার থাকবে, 1 2 3 4, 4টা সিগনিফিকেন্ট ফিগার। এটাতে আমাদের কি সমস্যা আছে? সমস্যা হলো যে যেখান থেকে আনসার্টেনিটি শুরু তারপরে থেকে আমাদের এররের রাশি এবং মেন রাশি কন্টিনিউ হয়ে গেছে। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে সঠিকভাবে লিখতে হলে যেখানে আমার আনসার্টেনিটি শুরু সেখানে আমাকে থেমে যেতে হবে। 0.1 × 10⁻²⁰ জুল। এখন আমাদেরকে যদি এটা 1 সিগনিফিকেন্ট ফিগারে করতে বলে, যেহেতু এখানে 2 আছে তার আমরা সরাসরি 7 লিখে দিতে পারি। যেহেতু আমার এরও শুরু হয়েছে 2য় সিগনিফিকেন্ট ফিগারে, কাজে আমার তার প্রভাব 1 সিগনিফিকেন্ট ফিগারে আমি দেখাতে পারবো না। যদি 3 সিগনিফিকেন্ট ফিগারে রাখতে বলে তাহলে আমরা এভাবে দেখাবো, 0.20 প্লাস মাইনাস,
এখানেও 3টা সিগনিফিক্যান্ট ফিগার, এখানেও 3টা সিগনিফিক্যান্ট ফিগার, 10⁻2 জুল। আর আমরা আমাদের এরর আর আনসার্টেনিটির যে নলেজ সেটা আমরা ফাইনালি শেষ করব আরও 2টা টার্ম শিখে, সেটা হলো যে অ্যাবসোলুট আর রিলেটিভ এরর। অ্যাবসোলুট এরর কি জিনিস? আমার কোনো একটা মেজার কোয়ান্টিটিতে সর্বোচ্চ যে পরিমাণ এরর হতে পারে সেটাকে আমরা বলি অ্যাবসোলুট এরর, মানে এর বেশি এরর হওয়া সম্ভবই না। যেমন আমরা যদি একটা মিটার স্কেল দিয়ে পরিমাপ করি যেটাতে মিনিমাম মিলিমিটার পর্যন্ত দাগ কাটা আছে, তাহলে সেখানে আমরা 0.5 মিলিমিটারের চেয়ে বেশি ভুল করতেই পারবো না, করা সম্ভব না। কারণ এর চেয়ে বেশি যদি ভুল দেখা যায় তাহলে আমরা আরও প্রিসাইসলি ওটা মাপতে সক্ষম হবো, যেটা যখন আনসার্টেনিটি হবে 0.5-এর নিচে। কাজে আমরা বলতে পারি যে মিটার স্কেল দিয়ে যদি আমরা কোনো একটা মেজারমেন্ট করি তাহলে তার অ্যাবসোলুট এরর হবে 0.5 মিলিমিটার। আর রিলেটিভ এরর হলো যে আমার অ্যাবসোলুট এররটা আমার যে কোয়ান্টিটি মেজার করছি সেটার কত অংশ সেটাকে আমরা বলি রিলেটিভ এরর। মানে আমার এখন 0.5 মিলিমিটার একটা এরর এসেছে, ঠিক আছে, এখন আমার মেইন মেজারমেন্টটি যদি হয় 2 মিলিমিটার তাহলে কিন্তু এররটা কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার। এর মানে হলো যে আমার যে আঙ্গুলগুলো আছে আঙ্গুলগুলো পরিমাপ করছে, কিন্তু আমার আনসার্টেনিটির পরিমাণ হলো এই যে 1 গিরা, মানে 2 গিরা মাঝামাঝি যে জায়গা অ্যাপ্রক্সিমেটলি সেই জায়গার পরিমাণ আমার আনসার্টেনিটি আছে। তো আমার এটা দিয়ে কিন্তু আমরা খুব বেশি কাজ করতে পারবো না, ঠিক আছে। মানে এত বড় এরর নিয়ে আমার অবস্থা গেছে, আমার আঙুলের দৈর্ঘ্য এতখানি হতে পারে, এতখানি হতে পারে, এটা প্র্যাকটিক্যাল না। এখন কিন্তু যদি আবার এই পরিমাপটা যদি হয় 1 মিটার বা 10⁻³ মিলিমিটার তাহলে কিন্তু এটা খুবই নগণ্য একটা এরর। মানে এই এররটা হলো যে আমার এই আঙ্গুলের মাপের সাথে দেখা যায় যে নখের আগা পরিমাণ কম বেশি, এটুকু এররে আমাদের সেরকম কিছু সমস্যা হবে না। কাজে দেখা যাচ্ছে আমার একই অ্যাবসোলুট এরর আমার যে মেজার কোয়ান্টিটি সেটার নিউমেরিক্যাল ভ্যালুর জন্যে গুরুত্ব কম বেশি হতে পারে। আমার আমার মেজার কোয়ান্টিটি ভ্যালু কারণ আমার অ্যাবসোলুট ভ্যালুর গুরুত্ব কম বেশি হতে পারে। এটাকে ভালোভাবে প্রকাশ করার জন্য আমরা রিলেটিভ এরর ব্যবহার করি। এখন এই কেসের ক্ষেত্রে রিলেটিভ এরর হবে 2/0.5 ইন্টু 100%, সরি এটা আসলে উল্টাভাবে হওয়ার কথা, 25%। মানে আমরা পার্সেন্ট দেখে বুঝতে পারছি এটা একটা বড় এরর। আর এটার ক্ষেত্রে যেটা হতো সেটা হলো যে 0.5 100%, 0.05%। পার্সেন্টেজ দেখে বলা যাচ্ছে যে এটা খুবই ক্ষুদ্র একটা এরর। কাজেই আমরা যেটা বুঝতে পারলাম সেটা যে রিলেটিভ এরর হলো শতকরা হিসাবে তুলনামূলক এরর, আর অ্যাবসোলুট এরর হলো যে আমরা সর্বোচ্চ কী পরিমাণ এরর করতে পারি সেটা একটা কোয়ান্টিটি। এখন আমরা যেটা করব সেটা হলো যে এরর বা আনসার্টেনিটি প্রপাগেশন শিখব। সাধারণত ডেটা অ্যানালাইসিস শিখতে গেলে আমরা এই বেসিক কনসেপ্টগুলো শেখার পরে আমরা এরর বা আনসার্টেনিটি প্রপাগেশন শিখি, কারণ এটা হলো আমাদের লজিক্যাল নেক্সট স্টেপ। এখন এটা জিনিসটা কি আমরা যদি ম্যাথমেটিক্যালি বলতে চাই তাহলে এভাবে বলতে হয়। ধরা যাক যে আমরা এখন একটা এক্সপেরিমেন্ট করছি যেখানে আমরা চার্জ কিউ বের করব। এখন এই কিউগুলো অনেকগুলো ভ্যারিয়েবলের উপর নির্ভর করে, যেমন একটা ডিস্টেন্স ভ্যারিয়েবলের উপর নির্ভর করে, একটা অ্যাঙ্গেল ভ্যারিয়েবলের উপর নির্ভর করে, দেখা যাচ্ছে যে একটা ম্যাস ভ্যারিয়েবল, তারপর দেখা যাচ্ছে যে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এই সব কিছুর উপর নির্ভর করছে। এই 4টা রাশির উপর আমার এই কিউ এর মানটা নির্ভর করছে। তো এখন এই প্রত্যেকটারই নিজস্ব কিছু আনসার্টেনিটি আছে। এখন এই সবগুলো আনসার্টেনিটির জন্য আমার এই
কিউতে ঠিক কী পরিমাণ আনসার্টেনিটি আসবে সেটা এখন আমাদেরকে জানতে হবে। তো এই জানার উপায়টা কি? এই জানার জন্য আমরা এটা জানাটা যদি আমরা জেনারেলাইজ করতে চাই তাহলে আমরা ক্যালকুলাস ব্যবহার করতে পারি, কারণ ক্যালকুলাস ইজ অল অ্যাবাউট দ্য রেট অফ চেঞ্জ, মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইজ অল অ্যাবাউট রেট অফ চেঞ্জ, যেটা এখানকার যে প্রবলেম সেই প্রবলেমের সাথে খুবই ক্লোজ রিলেটেড। এখন তোমরা যারা ম্যাথমেটিক্যাল থিওরেমস ফর ফিজিক্স অলিম্পিয়াডে প্লে লিস্টটা করেছে এবং পার্শিয়াল ডেরিভেটিভের যে ক্লাসগুলো সেগুলো যদি করে থাকো তাহলে তোমরা জানবা যে যদি আমার কোনো একটা 3 ডাইমেনশনাল মানে 3টা ভেরিয়েবলে যদি কোনো একটা ফাংশন থাকে তাহলে সেই ফাংশনের ক্ষুদ্র পরিবর্তন হয় সমান সমান প্রত্যেকটা ভ্যারিয়েবলের ক্ষুদ্র পরিবর্তনের সমান, মানে সরি এভাবে না, হ্যাঁ এভাবে, মানে আমার এরকম একটা মাল্টি ভ্যারিয়েবল ফাংশনের যে ক্ষুদ্র পরিবর্তন সেটা আমার প্রত্যেকটা ভ্যারিয়েবলকে ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করলে আমার ফাংশনের যে ক্ষুদ্র পরিবর্তন হয় সেগুলো সমষ্টির সমান। ঠিক আছে, এখন আমরা এটাকে চাইলে এভাবেও লিখতে পারি, এক্স এক্স ওয়াই জি। এখন আমাদের এটার সাথে আর এটার সাথে কিন্তু একটা সিমিলারিটি আছে। এখানে আমরা একটা মাল্টি ভেরিয়েবল ফাংশন নিয়ে কাজ করছি, এখানে আমরা একটা মাল্টি ভেরিয়েবল নিয়ে ফাংশন নিয়ে কাজ করছি। এখানে আমরা সবগুলো ভেরিয়েবলের চেঞ্জের কারণে আমার ফাংশানে কী চেঞ্জ হবে সেটা জানতে চাচ্ছি, এখানে সবগুলো ভেরিয়েবলের চেঞ্জের কারণে ফাংশানে কী চেঞ্জ হবে, মানে ফাংশানের ভ্যালু কী চেঞ্জ হবে সেটা জানতে পারছি। কাজেই আমরা যদি অ্যানালজিটাকে এক্সপ্যান্ড করি তাহলে আমরা যেটা দেখব সেটা হলো যে আমার ম্যাথামেটিক্যালি এই জিনিসটা সমান সমান এটা হওয়ার কথা, কিউ ডি কিউ থিটা অ্যান্ড সো অন। আমি পুরোটুকু কমপ্লিট করলাম, তবে এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? আমরা এখানে যেটা বের করতে চাচ্ছি সেটা হলো যে অ্যাবসোলুট এরর বের করতে চাচ্ছি। ঠিক আছে, এখন কাজেই আমরা যখন অ্যাবসোলুট এরর বের করতে চাইবো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে সবসময় যে আমি যদি কোনো একটা ভেরিয়েবলের মান বাড়ে তাহলে ফাংশনের মান বাড়বে এরকম কিন্তু নাও হতে পারে। যেমন দেখা গেল যে আমি যদি ডি এর মান 1 বাড়াই কিউ এর মান 10 বাড়ে, কিন্তু আমি যদি থেটার মান 1 বাড়াই কিউ এর মান 5 কমে যায়। কিন্তু আমি যদি এগুলোকে ডাইরেক্ট এভাবে যোগ করে দিই এই অ্যানালজির সাথে তুলনা করে, তাহলে যেটা ঘটবে সেটা হলো যে হয়তো দেখা গেল যে আমার লাক খারাপ, আমার ডিটাও 1 বেড়ে গেছে এবং থেটাটা 1 কমে গেছে, তাহলে আমার অ্যাবসোলুট এররটা সর্বোচ্চ হওয়ার কথা 15। কিন্তু আমি যদি ডাইরেক্ট এই পার্শিয়াল ডেরিভেটিভগুলোর সাথে এই গামা ডি গামা থেটা এগুলো যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমার মান আসবে 10 - 5 = 5। মানে আমরা যদি কেবল এভাবে যদি আমাদের এররের যে রাশি সেটা যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমরা অ্যাবসোলুট এররটা পাবো না, কারণ প্লাস মাইনাসে কিছু এরর বাদ চলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে আমাদেরকে এগুলোকে এমনভাবে কনভার্ট করতে হবে যাতে সব প্লাস মাইনাসই প্লাস হয়ে যায়, প্লাস যুক্ত রাশিও প্লাস হয়ে যাবে, মাইনাস যুক্ত রাশিও প্লাস হয়ে যাবে। এবং এটা করে একটা অন্যতম সহজ টেকনিক হলো স্কোয়ার করা, যেহেতু আমরা জানি যে প্লাসে স্কোয়ার করলেও প্লাস হয়, মাইনাসে স্কোয়ার করলেও প্লাস হয়। তাহলে আমরা এখন অ্যাবসোলুট এরর যদি বের করতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হলো যে এর সবগুলো স্কোয়ার নিব, স্কোয়ার নিয়ে আমরা এগুলোর নিব, রুট নিব। তাহলে আমরা যে রাশিটা পাবো সেটা হবে আমাদের অ্যাকচুয়াল অ্যাবসোলুট এরর। তাহলে আমরা আমাদের অ্যাকচুয়াল অ্যাবসোলুট এরর পাবো। এখন তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারে যে এভাবেও কিন্তু আসলে অ্যাবসোলুট এরর পাওয়া সম্ভব না, কারণ যদি অন্য ভেরিয়েবলের কথা বাদ দিই, খালি যদি আমি এই দুটা ভেরিয়েবল নিয়ে কথা বলি তাহলে এটা স্কোয়ার করলে 100, এটা স্কোয়ার করলে 25, দুটা যোগ করলে 125, এটার
11 পয়েন্ট সামথিং, এটা স্কোয়ার রুট করলে 11 পয়েন্ট সামথিং, যেখানে আমার আসলে অ্যাবসলিউট এররটা 15 আসার কথা ছিল। তাহলে এখন আমার কি হবে? ওয়েল, এক্ষেত্রে যারা স্ট্যাটিস্টিক্সের গবেষক তারা অনেক গবেষণা করে যেটা দেখেছেন সেটা হলো যে যেহেতু এই ধরনের এক্সট্রিম অ্যাবসলিউট এরর হওয়ার কেস রেয়ার, কাজেই আমরা যদি এই এক্সপ্রেশনটা যদি ইউজ করি তাহলে আমাদের বাস্তব জীবনের অধিকাংশ কেসে আমরা আমাদের একটা ওয়ার্কেবল অ্যাবসলিউট এরর পেয়ে যাব এবং আমাদের তখন অনেক কম ঝামেলাদায়ক এক্সপ্রেশন নিয়ে কাজ করতে হবে। এখন যদি আমি এখন এই 15 পাওয়ার জন্য যদি আমি এই স্কোয়ার না করে যদি পরম মান ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়ে যেত, কারণ পরম মানকে এই স্কোয়ারের মতো তো সহজে ম্যানিপুলেট করা যায় না, পরম মানকে ম্যানিপুলেট করা অনেক ঝামেলার ব্যাপার। কাজে আমরা আমাদের কনভিনিয়েন্সের জন্যে পরম মান নিয়ে একদম অ্যাবসলিউট এরর বের না করে আমরা একটা ওয়ার্কেবল অ্যাবসলিউট এরর বের করছি এভাবে। এবং আমরা যদি এরর প্রপাগেশন বা আনসার্টেনিটি প্রপাগেশনকে একটা মতো ফর্মুলা দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এটাই হবে সেই ফর্মুলা। এই একটা ফর্মুলা জানলেই আমরা যে কোনো এরর প্রপাগেশন আমরা সফলভাবে করতে পারবো। তবে করার আগে আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। জিনিসগুলো কি কি? প্রথমত আমাদেরকে এখানে যেসব ভ্যারিয়েবলগুলো আছে এগুলোকে পরস্পরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, মানে একটা কখনো আরেকটার উপর নির্ভর করতে পারবে না। নির্ভর করলে যেটা ঘটবে সেটা হলো যে আমাদের যে অ্যাকচুয়াল যে ওয়ার্কেবল অ্যাবসলিউট এরর আছে তার চেয়ে ছোট একটা ভ্যালু আমরা পেয়ে যাব। এখন যদি এমন হয় যে এই থেটাটা হলো সাম ফাংশন অফ ডি, মানে থেটাটা ডি এর উপর নির্ভরশীল, তাহলে কিন্তু আমরা সরাসরি এভাবে করতে পারবো না, কারণ তখন আর ডি আর থেটা পরস্পর অনির্ভরশীল হলো না। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে তখন আমাদেরকে আবার এই থেটাকে অন্য কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেগুলো সাথে এদের কোনো সম্পর্ক নেই, ধরে নিলাম জি অফ এক্স, তার দ্বারা প্রকাশ করতে হবে। এবং তখন থেটার সাপেক্ষে আমরা পার্শিয়াল ইন্টিগ্রেট না করে আমরা এক্সের সাপেক্ষে পার্শিয়াল ইন্টিগ্রেট করব। ঠিক আছে? তাহলে আমরা কেবল অ্যাকচুয়াল ওয়ার্কেবল যে অ্যাবসলিউট ম্যাক্সিমাম সেটা পেয়ে যাব। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই ফর্মুলাটা নিডলেস টু সে ইজ সামওয়াট কমপ্লেক্স। কাজে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিছু ইজি কেসের জন্য আমরা কিছু ইজি ফর্মুলা বের করে রাখবো যাতে করে আমরা সহজে কাজ করতে পারি। প্রথমত আমরা যেটা করব সেটা হলো যে অ্যাডিশনের ক্ষেত্রে আমরা সাবট্রাকশন দিচ্ছি না, কারণ তোমরা যদি একটু এলজেব্রা করো তাহলে দেখবে যে অ্যাডিশন সাবট্রাকশনের জন্য একই ফর্মুলা। কাজে ধরে নিলাম যে Q is equal to x plus y আর x plus y, আর এক্ষেত্রে আমার আনসার্টেনিটি হলো ডেল এক্স আর ডেল ওয়াই। সরি, এভাবে প্রকাশ করলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা যদি ফর্মুলাতে মানগুলো বসাই তাহলে যেটা পাবো সেটা হলো যে এই এক্সের সাপেক্ষে পার্শিয়াল ইন্টিগ্রেশন হবে 1, কারণ এক্সের সাপেক্ষে এক্স ইন্টিগ্রাল হলো 1, আর এটাকে যেহেতু আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, যেহেতু আমরা এক্সের পার্শিয়াল ইন্টিগ্রেশন করছি, কাজেই এটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ হলো 0। তাহলে আমরা ডিকো সমান পাচ্ছি ডিএক্স স্কোয়ার। কীভাবে? আমরা যদি ওয়াইয়ের জন্য পার্শিয়াল ডেরিভেটিভ বের করি তাহলে আমরা পাবো ডিওয়াই। এগুলো অবশ্যই গুণ করে দিয়েছি, দিয়ে আমরা স্কোয়ার করব, দিয়ে তারপর আমরা আমাদের অ্যাবসলিউট ওয়ার্কেবল অ্যাবসলিউট মিনিমার ফর্মুলা পেয়ে গেলাম। আমরা যদি সাবট্রাকশন করি তাহলেও আমরা কেন একই মান পাবো এখন তোমরা বুঝতে পারছো। সাবট্রাকশন করলে এটা নেগেটিভ হতো, কিন্তু আমরা যেহেতু স্কোয়ার ইউজ করছি কাজে ওটা পজিটিভ হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আমার আমরা রিলেটিভ মিনিমাটা ব্যবহার করি না, কারণ এটা যে ফর্মুলাটা আছে এটাই সহজ একটা ফর্মুলা, এটা দিয়ে সহজে কাজ করা যায়। এখানে আমরা আবার রিলেটিভ
এররের জন্য আলাদা ফর্মুলা বানালে গোটা জিনিসটা একটু বেশি জটিল হয়ে যাবে। আর আমরা তো চাইলে সহজেই ডিরেক্টিভ যে এরর সেটা বের করতে পারি। আমরা যেটা করব সেটা আমাদের যে মানগুলো দেওয়া আছে, মানে যে মেইন মান, সেই মেইন মানগুলো বসে কিউ বের করে নেব, টিকু আলাদাভাবে বের করে নেব, দিয়ে এই দুটা দিয়ে এটাকে দিয়ে এটা ভাগ করে দেব, সিম্পল। নাম কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে আমি আবার যদি পাশে ইন্টিগ্রেট করি, এটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ 1, তাহলে আমার থাকবে ওয়াই ডিএক্স হোল স্কোয়ার এক্স হোল স্কোয়ার। এখন এটার ক্ষেত্রে আমরা ডিরেক্টিভ এররের জন্য আলাদা বের করব, আলাদা ফর্মুলা বের করব, কারণ তখন কাজ সহজ হয়ে যাবে। তা এক্স ওয়াই স্কোয়ারের মধ্যে তুললে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর তখন এরকম হয়ে যাবে। তোমরা এক্স বাই ওয়াইয়ের জন্য বের করে দেখতে পারো যে এটা আসলে এই অ্যাবসোলিউট এরর আর ডিরেক্টিভ এররটা ঠিক একই ফর্মুলা প্রদর্শন করবে। আর এটা কিন্তু আমরা যে কোনো সংখ্যক ভ্যারিয়েবলের জন্য এক্সপ্যান্ড করতে পারি। আমরা এখানে করে দেখাচ্ছি না, জাস্ট টু অ্যাড সিম্পলিসিটি টু আওয়ার প্রসেসেস। এখন আমরা যদি পাওয়ার নিয়ে কথা বলি, এক্স টু দি পাওয়ার এন, তাহলে ডিকিউ হবে, এখানে যেহেতু একটা রাশি কাজেই আমার স্কোয়ার রুটটা ভ্যানিশ হয়ে যাবে এবং থাকবে n মাইনাস 1। ডিকিউ বাই কিউ হবে এখানে ডিএক্স থাকবে n বাই এক্স ডিএক্স। এখানে আমরা পরম মান চিহ্ন দিয়ে দেব, কারণ আমার যদি n এর মান নেগেটিভ হয় তাহলে আমার এখানে পজিটিভ মানটাই থাকবে, যেহেতু আমরা স্কোয়ার করেছি। কিন্তু আমরা যেহেতু স্কোয়ার তুলে দিয়েছি, কাজে এক্ষেত্রে আমাদেরকে পরম মান ব্যবহার করতে হবে আমাদের অরিজিনাল ফর্মুলার ইন্টিগ্রিটি রক্ষা করার জন্য। অ্যাডিশন হলো, পাওয়ার হলো, আর যদি কনস্ট্যান্ট গুণ থাকে কিউ সমান সিএক্স, তাহলে ওইটা সোজা, যেহেতু আমরা স্কোয়ার করে সেটাকে আবার তুলে নিচ্ছে স্কোয়ার রুটের সাথে, কাজে এক্ষেত্রে আমার কনস্ট্যান্টের পরম মান দেওয়া লাগবে ডিএক্স। আর আমরা তো সহজেই বের করে ফেলতে পারবো ডিকিউ বাই ডিএক্স, এটা তোমাদের জন্য রেখে দিই। তো আমরা এগুলো হলো আমাদের সিম্পল কেসের জন্য আমরা বের করে ফেলেছি। আর এখন আমরা দেখব যে যদি আমরা নন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যদি আমরা এই ফর্মুলার মধ্যে ফেলি তাহলে আমাদের কি অবস্থা হতে পারে সেটা আমরা এখন দেখব। ধরে নিলাম আমাদের এক চলকেরই ফাংশন, সেটা হলো যে এক্স স্কোয়ার। এখন তোমরা যদি এই পিটফল সম্পর্কে না জানতে, তোমরা তাহলে যেটা করতে সেটা হলো যে এক্স ইন্টু এক্স করতে, দিয়ে তারপর ডিকিউর ফর্মুলা যেটা করতে সেটা হলো যে এটাকে একটা চলক ধরতে, এটাকে আলাদা একটা চলক ধরতে, দিয়ে ডিএক্স হোল স্কোয়ার প্লাস ডিএক্স হোল স্কোয়ার ধরতা, টু ডিএক্স স্কোয়ার, এটা তোমরা বের করে ফেলতে। কিন্তু আমরা এখন যেটা করবো সেটা হলো যে এই দুটা যেহেতু ডিপেন্ডেন্ট, কাজেই আর যেহেতু দুটো একই ভেরিয়েবল, কাজে এখন আমরা যেটা করবো, আমরা এখন পাওয়ারের সূত্র কাজে লাগাবো। পাওয়ারের সূত্র কাজে লাগালে যেটা হবে সেটা হলো যে ডিকিউ ইজ ইকুয়াল টু রুট ওভার, এটার এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ হবে 2x dx হোল স্কোয়ার, 2x dx হোল স্কোয়ার,
তাহলে আমরা এখানে পাচ্ছি 4x² dx²। কাজে আমরা এখানে যেটা দেখছি সেটা যে আমাদের মান কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেছে, ভেতর এক্সপ্রেশনগুলো কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেছে। সরি, এখানে আসলে x থাকতো, x² dx। আমরা এই দুটার মধ্যে একটা √2 ফ্যাক্টরের পার্থক্য দেখতে পাচ্ছি। তার মানে আমরা যদি এই পিটফল সম্পর্কে যদি সতর্ক না হতাম, তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যাবসোলিউট এররটা √2 টাইম ছোট হয়ে যেত অরিজিনাল ভ্যালুটার চেয়ে। তো দিস ইজ সামথিং টু বি কশাস অফ। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা হলো যে আমরা একটা সিস্টেমের সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট বের করব। 1 ডাইমেনশনাল কেস সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট বের করব। m1x1 m2x2 m1 প্লাস m2। ঠিক আছে, এখন আমরা যেটা বের করব সেটা হলো যে আমরা এখন এই dx_COM এটা বের করব। এখন ধরে নিলাম যে আমাদের x1 এর ভ্যালু দেওয়া আছে p প্লাস মাইনাস ডেল p, q প্লাস মাইনাস ডেল q, r প্লাস মাইনাস ডেল r, s প্লাস মাইনাস ডেল s। ঠিক আছে, এখন তাহলে আমরা যেটা করব সেটা হলো যে আগে আমরা প্রথমে দেখব যে এমন কোনো ইনস্ট্যান্স আছে কিনা যেখানে আমার কোনো একটা চলক অন্য কোনো একটা চলকের সাথে কানেক্টেড। m1x1 কোনোটা কানেক্টেড না, গুড। m2x2 এই দুটো কানেক্টেড না, গুড। কিন্তু m1 m2 এই দুটা m1 এর সাথে কানেক্টেড, m1 এর সাথে কানেক্টেড, মানে এটা এই দুটার উপর ডিপেন্ডেন্ট। কাজেই আমাদেরকে চেনের ফর্মুলা খাটাতে হবে, কিছু করার নাই। কিন্তু যদি আমি এখানে m1 m2 এর জায়গায় যদি আমি একটা থার্ড একটা রাশি দিয়ে দিতাম যেটা এই দুটো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু আমরা এখানে সহজেই ওই গুণফলের সূত্রটা কাজে লাগাতে পারতাম, কোনো সমস্যা তার না। কিন্তু যেহেতু আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, কাজে আমাদেরকে এই সূত্রটাই, এই জেনের সূত্রটাই কাজে লাগাতে হবে। dx_COM m1। আমরা যেটা করব সেটা হলো যে আমাদের m1 এর সাথে যে আনসার্টেনিটি রাশিটা আছে সেটা আমরা বসিয়ে দিব। মানে এটা আমরা চাইলে ডেল m1ও লিখতে পারি, কিন্তু ডেল m1 তো আসলে ডেল r এরই সমতুল্য একটা রাশি, কাজে আমরা এইভাবে লিখে দিলাম। আর m1ও আসলে r এর একটা ফাংশন, স্কয়ার প্লাস x_COM m2 ডেল স্কয়ার। আরও দুটো রাশি আছে, আমি লিখছি না, আমি এখন ডাইরেক্ট অঙ্ক করতে শুরু করলাম। প্রথম আমাদেরকে এটার যে এই m1 এর সাপেক্ষে এটার যে পার্শিয়াল ডেরিভেটিভ সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখন যেটা করব সেটা হলো যে আমরা ওই ভাগশেষের সূত্রটা কাজে লাগাবো। অফকোর্স ভাগশেষের সূত্রটা কাজে লাগাবো। তাহলে যেটা ঘটবে সেটা হলো যে
এটা গেল এটা সমতুল্য রাশি, m2 স্কয়ার m2 সরি এখানে x1 হবে, del r dash minus 2x2 প্লাস আমরা x1 এর জন্য বের করব। আমরা যেটা লক্ষ্য করব সেটা হলো যে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে এই অংশটুকু ডেরিভেটিভ হবে 0 আর এই অংশটুকুর ক্ষেত্রে হবে m1 m2 del p whole square m2 del q whole square। তাহলে আমাদেরকে এটা হলো আমাদের এক্সপ্রেশন। জানি এক্সপ্রেশনটা অনেক জটিল দেখাচ্ছে, তবে আমরা যদি এলজেব্রাইক ম্যানিপুলেশন করি তাহলে কিছুটা সহজ হয়ে যাবে। যেমন এখানে m1x1 বাদ যাবে, পর আবার এখানে m2x2 বাদ যাবে। আলটিমেটলি আমার কিছুটা সহজ হয়ে যাবে এক্সপ্রেশনটা। দিয়ে আমরা যেটা করব যে এক্সপ্রেশনটা সহজ হয়ে যাওয়ার পর এক্সপ্রেশনটাকে একদম সব ধরনের ম্যানিপুলেশন করার পর আমরা যখন সবচেয়ে সহজ একটা কন্ডিশনে আসব তখন আমরা এই মান যেগুলো আছে মানগুলো বসিয়ে দেব এবং মানগুলো বসিয়ে দিয়ে আমরা এটা বের করব। দিয়ে তারপর আমরা যেটা করব সেটা হলো যে যেহেতু এগুলো আমাদের মেন রাশি, মানে এগুলোকে আমরা বেস্ট ভ্যালু হিসেবে ধরে নিচ্ছি, এগুলোকে আমরা এখানে বসিয়ে আমাদের এক্সিওএম এর মেন রাশিটা বের করব। দিয়ে এটাকে সেই এক্সিওএম দিয়ে ভাগ করলে আমরা রিলেটিভ এররটা পেয়ে যাব। এটা তোমরা বাসায় একটু করার চেষ্টা করবো, যেহেতু আমাদেরকে অনেক টপিক কভার করা লাগবে আর রিজিওনাল সামনে এগিয়ে আসে, কাজে আমি তোমাদেরকে সবগুলো টপিক কভার করিয়ে দিতে চাচ্ছি। আর এরর প্রপাগেশনের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে আমাদেরকে কখন এররটাকে প্রপাগেট করতে হবে, মানে কখন ভ্যালু বসিয়ে আমরা এরর নির্ণয় করবো সেটা আমাদেরকে জানতে হবে। ক্ষেত্রে সবচেয়ে সেফেস্ট উপায় হলো যে আমরা আগে এলজেব্রাইক্যালি সকল ধরনের ম্যানিপুলেশন করে আমরা যে রাশিটা বের করব সেটার জন্য একটা ফাইনাল এক্সপ্রেশন বের করব। দিয়ে তারপর আমরা মান বসাবো এবং মান বসিয়ে আমরা একবারে আনসার্টেনিটি এরর এগুলো সব বের করবো। যেমন EK is equal to হাফ mv স্কোয়ার। আমরা সাধারণত কি করি, আমরা যেটা করি সেটা হলো যে আমরা ধরে নেন যে ভি বের করবো, আমরা EK এর মান বসাই, এম এর মান বসাই, দিয়ে তারপর আমরা ভি এর মান বের করি। কিন্তু এভাবে করলে আমাদের এররটাকে ভুলভাবে প্রপাগেট করার সম্ভাবনা থাকে। মানে দেখা গেল যে যতখানি এরর দেখা যায় যে বিভিন্ন রাশির তো বিভিন্ন রকম এরর থাকে, ওগুলো সামলাতে না পেরে তোমরা একটা ফুল স্টেপ নিয়ে নেবা। কাজে যেটা করা উত্তম সেটা হলো যে আমরা যে রাশিটা বের করবো সেটার জন্য একটা এরকম একটা এক্সপ্রেশন বের করে নিব। দিয়ে এখন আমরা মান বসাবো। তাহলে মান বসালে আমরা ডাইরেক্ট আমাদের ওই সূত্রটা ব্যবহার করে আমরা এটার অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর সব বের করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর আরেকটা ব্যাপার হলো যে যদি আমাদের ফাইনাল রাশিটা অনেকগুলো রাশির গুণ আকারে থাকে তাহলে
আর যদি সেগুলো সবগুলো যদি ভিন্ন ভিন্ন সিগনিফিক্যান্ট ফিগার থাকে, তাহলে আমাদেরকে সিগনিফিক্যান্ট ফিগারে পিওরিটি রক্ষা করার জন্য আমরা সবগুলোকে তাদের নিজস্ব সিগনিফিক্যান্ট ফিগারে গুণ দিব, আর গুণ দেওয়ার পর যেটাতে সবচেয়ে কম সিগনিফিক্যান্ট ফিগার ছিল সেটা আমরা তার সমপরিমাণ সিগনিফিক্যান্ট ফিগার আমরা ব্যবহার করব। যেমন ধরে নিলাম ইউ সমান 2.34 ইন্টু 3.045 ইন্টু 5.409। এখানে এটা সিগনিফিক্যান্ট ফিগার 3টা, এটা 4টা, এটারও 4টা। এখন আমরা গুণ করে দিব। গুণ করে দেওয়ার পর যেহেতু এটা সবচেয়ে কম সিগনিফিক্যান্ট ফিগার, আমরা অ্যান্সারটাকে অত সিগনিফিক্যান্ট ফিগারে এক্সপ্রেস করব। আর যদি যোগ আকারে থাকে তাহলে আমরা ডেসিমাল প্লেস বিবেচনা করব। ডেসিমাল প্লেস আর সিগনিফিক্যান্ট ফিগার এক না। ডেসিমাল প্লেস মানে হলো দশমিকের পর যত ঘর থাকবে ততগুলো ডেসিমাল প্লেস আছে বলে আমরা ধরে নিই। এক্ষেত্রে আমার 2টা ডেসিমাল প্লেস, 3টা আর 3টা ডেসিমাল প্লেস, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারে 2টা ডেসিমাল প্লেস থাকবে। এই ধরনের কনভেনশন আসলে দরকার পড়ে না, তবে যদি দরকার পড়ে সেই কেসের জন্য আমি তোমাদেরকে এগুলো জানিয়ে রাখলাম। এখন আমরা জেনারেল কেস থেকে আরেকটু স্পেসিফিক কেসের দিকে যাব। মানে আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো যে কি করে আমরা একাধিক ভ্যারিয়েবল উপর নির্ভরশীল একটা রাশির এরর প্রপাগেট করব। এখন আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হলো যে একই রাশির একাধিক যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট থেকে আমরা কি করে বেস্টটা চুজ করতে পারি সেটা আমরা নির্ণয় করব। এখন আমরা যেহেতু জানি যে আমাদের সব মেজারমেন্টের মধ্যে আনসার্টেনিটি থাকে, তাহলে আমাদের কম আনসার্টেনিটি বিশিষ্ট একটা রেজাল্ট বের করার সবচেয়ে ইজি ওয়ে হলো যে বেশি করে মেজারমেন্ট নেওয়া। কারণ আমরা আশা করতে পারি যে আমাদের কোনো সিস্টেমেটিক এরর নাই। ফিজিক্স অলিম্পিয়াডে সিস্টেমেটিক এরর নিয়ে কথা বলাও হয় না, তো সবসময় র্যান্ডম এরর। আমরা আশা করতে পারি যে কিছু র্যান্ডম এরর থাকবে বেশির দিকে, কিছু র্যান্ডম এরর থাকবে কমের দিকে, এবং বেশি কম পরস্পরকে ক্যান্সেল আউট করে দিয়ে আমরা মোটামুটি একটা অ্যাকুরেট মান পাবো। এই কারণে আমরা এই একটা রাশিকে এক্সপেরিমেন্টে যতবার পরিমাপ করব তত নিখুঁত একটা মান পাবো। এখন সেই বেস্ট ভ্যালুর যে এরর, সেই এরর সংক্রান্ত বিষয়গুলোই আমরা এখন আলোচনা করব। তো আমরা সাধারণত একাধিক ভ্যালু থেকে যদি আমাদের কোনো একটা বেস্ট ভ্যালু নির্বাচন করতে হয়, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা গড় বের করি। কোন গড় হলো 1/n, মানে সবগুলো রাশির যোগফল করি এবং যোগফলকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করি, এভাবে আমরা গড় পাই। এই গড়টাকে আমরা সাধারণত একটা বেস্ট ভ্যালু ইন্ডিকেটর হিসেবে ধরে নিই, এবং আমরা পরবর্তীতে দেখব যে এটা ইনডিড স্ট্যাটিস্টিক্যালি একাধিক মেজারমেন্ট থেকে একটা বেস্ট ভ্যালু পাওয়ার একটা ভালো পদ্ধতি, এবং এটা অ্যাকচুয়ালি এটাই হলো সবচেয়ে বেস্ট মান যেটা আমরা একাধিক যে মেজারমেন্ট সেখান থেকে পেতে পারি। এখন এটা তো বুঝলাম, কিন্তু এখন আমরা বুঝলাম যে আমরা যদি গড় নিই তাহলে আমরা বেস্ট ভ্যালু পাবো, কিন্তু এই গড়ের পারফরমেন্সের সাথে সম্পর্কিত কিছু মেট্রিক তো আমাদেরকে দেওয়া লাগবে। মানে এই গড়টা পেলাম, এই গড়টা কত নিখুঁত সেটা তো আমাদেরকে জানা লাগবে। তারপর দেখা যাচ্ছে যে এই ডেটাগুলো কতটা বিস্তৃত, মানে র্যান্ডম এরর কতটা বেশি সেটা আমাদেরকে জানা লাগবে, কারণ র্যান্ডম এররের পরিমাণও এটার পরিমাণের উপর এফেক্ট ফেলতে পারে। র্যান্ডম এরর যত বেশি হবে এটার অ্যাকুরেসিও, এটার আনসার্টেনিটিও তত বাড়তে থাকবে। কাজে আমাদেরকে এই ধরনের কিছু রাশি ডেভেলপ করতে হবে যেগুলোতে আমরা এই ডেটাগুলোর রিলায়েবিলিটি, এটার আনসার্টেনিটি এগুলো বের করতে পারি। তো আমরা অন প্লেন সাইড আমরা যেটা করতে পারি, এগুলো কতটা বিস্তৃত আছে সেটা বোঝার জন্য, সেটা হলো যে আমরা গড়ের থেকে এটা কতটা বিস্তৃত সেটা আমরা হিসাব করতে পারি, করে আমরা যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা
উপাত্ত সংখ্যা দিয়ে বা ডেটা সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি, কিন্তু এটার একটা সমস্যা আছে। সমস্যাটা হলো কি? সমস্যাটা হলো যে আমার এই রাশিটা সবসময় 0 আসবে, কারণ আমার যে গড়, এই গড়ের সাথে যদি আমি n গুণ করি তাহলে আমি এক্স্যাক্টলি এই রাশিটাই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কাজে যেহেতু আমি এই রাশিটার সাথে এটার n গুণ বিয়োগ করছি, কাজে আমার এই রাশিটা 0 হয়ে যাবে এবং আমাদের এটা যতই ছড়ানো থাক না কেন আমার তবে রেজাল্ট হিসাব করলে আমার রেজাল্ট সবসময় 0 আসবে। তার মানে আমাদেরকে অন্য কোনো একটা ব্যবস্থা নিতে হবে যেখানে আমাদের পজিটিভ নেগেটিভগুলোকে সবগুলো পজিটিভ করতে হবে, এবং এটার সলিউশন আমরা আগের সেকশন থেকে নিব, মানে ডিস্টেন্স না নিয়ে ডিস্টেন্সের বর্গ নিব। তাহলে যেটা ঘটবে সেটা হলো যে ডিস্টেন্সের বর্গ নিয়ে বর্গগুলোর যোগফলের বর্গমূল নিব, n xi x স্কয়ার, আমরা এই রাশিটা নিব। আর এই রাশিটা হলো আমাদের এই ডেটাগুলো কতটা ছড়ানো আছে সেটার একটা রিলায়েবল ইন্ডিকেটর, এবং এটার নাম হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ঠিক আছে, এই রাশিটা দিয়ে, যেটা হলো সিগমার নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে যে ভেরিয়েবলটা ইউজ করে সেটা থাকে, এটাতে আমরা বুঝতে পারি যে কোনো একটা ডেটা সেটের ডেটাগুলো তাদের যে গড় ভ্যালু সেখান থেকে কতটা ছড়ানো। এটা মান যত বেশি হবে বুঝে যাবে যে ডেটাগুলো তত ছড়ানো আর গড়ের আনসার্টেনিটিও তত বেড়ে যাবে। তো আমি এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই রাশিটা আমি চিহ্নিত করলাম। তো এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যা হলো যে আমরা যদি গড়টাকে একদম পারফেক্ট চাই তাহলে আমাদেরকে অসীম সংখ্যক ডেটা নিতে হবে, কিন্তু সেটা তো সম্ভব না। আমরা সবসময় অসীম সংখ্যক ডেটা একটা ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করি, এবং এই কাজ করার সময় যেটা করতে পারে সেটা হলো যে এটা হলো আমার অসীম সংখ্যক ডেটার স্পেকট্রাম, এবং আমি যদি স্পেকট্রামটার গড় করি তাহলে আমি এটা পাবো আমার অরিজিনাল পারফেক্ট গড়। কিন্তু দেখা গেলো যে আমার ডেটাগুলো একদিকে একটু বেশি সরে গেছে, এই অসীম স্পেকট্রামে একদিকে একটু বেশি সরে গেছে, এখানে আমার গড়টা আমার এইখানে আসলো, আবার যদি দেখা যায় যে একদম স্পেকট্রামে একদিকের সাথে লেগে গেছে তাহলে আরও এক্সট্রিম পর্যায়ে চলে যাবে আমার, মানে আমার যে গড়টা আসল গড়ের থেকে আরও এক্সট্রিম আরও বেশি দূরে চলে যাবে। কাজে আমরা যেটা করি সেটা হলো যে আরও অ্যাকুরেট একটা বিস্তৃতি আইডিয়া পাওয়ার জন্য আমরা এখানে n-1 বসিয়ে দিই, মানে এই রাশিটাকে স্লাইডলি ছোট করে দিই, গোটা রাশিটা বেড়ে যায়, বর্গমূলও বেড়ে যায়, এটা মানও বেড়ে যায়। এই জিনিসটা করলে আমার নেসেসারি এটার যে বিস্তৃতি এটা সম্পর্কে কোনো সেরকম ভালো আইডিয়া আসে না, কিন্তু এটার আনসার্টেনিটিটাকে আমরা আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কাজে আমরা যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলি তাহলে আমরা আসলে এই মডিফাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাকে বলবো, এটাকে বলা হয় স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মানে একটা স্যাম্পলের জন্য। আর যদি আমরা এন্টায়ার পপুলেশন, মানে সব স্পেকট্রামে সব জায়গা থেকে যদি আমরা ডেটা নিতে পারি তাহলে আমরা n ইউজ করব ন্যাচারালি, এবং ওই n যুক্ত ফর্মুলাকে বলা হয় পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সাথে এর আনসার্টেনিটি সম্পর্ক আছে। সম্পর্কটা হলো যে এই আমার গড়ে পারফেক্ট ভ্যালু হবার যে আনসার্টেনিটি সেটা এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে √n দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাওয়া যায় তার সমান। এখানে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জিনিসটাকে শিখলাম, কারণ এখান থেকে আমরা এর আনসার্টেনিটি বের করার ফর্মুলা জানতে পারি। আর এই রাশিটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ মিন বা এসডম।
এখানে এটা দিয়ে কিন্তু আমরা আসলে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলছি, আমি আগে আরেকবার বলে দিলাম। তো এটা হলো আমাদের রাশি, ঠিক আছে। আমরা এই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাকে √n দিয়ে ভাগ করলে আমরা যে রাশিটা পাবো সেটা হলো যে আমাদের গড়ের আনসার্টেনিটি। কাজে আমরা কিন্তু আমাদের আর্গুমেন্টের সাথে মিল খুঁজে পাচ্ছি। এটা যত বিস্তৃত হবে এটার মান তত বেড়ে যাবে, এটার মানও তত বেড়ে যাবে, এটার মানও তত বেড়ে যাবে। সো এভরিথিং ইজ পারফেক্ট সিঙ্ক হিয়ার। Everything is in perfect sync here. আপাতত এখন এগুলো কেন ঘটে এটা ব্যাখ্যা আমি আপাতত দিচ্ছি না, কারণ আপাতত আমাদের যেটা বেশি দরকার সেটা হলো যে কি করে আমরা ডেটা অ্যানালাইসিসের সকল ধরনের প্রশ্নের উত্তর দিতে পারি, যেহেতু আমাদের রিজিওনাল ও ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড সামনে চলে আসছে। কাজেই আমরা যদি পরবর্তীতে সময় পাই তাহলে আমি একটা আলাদা ক্লাস নিয়ে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে সেটা ব্যাখ্যা দিব, কেন আমাদের গড় সবচেয়ে বেস্ট অ্যাজাম্পশন, কেন এসডমের মানগুলো এরকম, এগুলো সব কিছুর ব্যাখ্যা আমরা দিব। তবে অন্য কোনো দিন, আজকে নয়। আজকে আমরা একটা ফাইনাল টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো যে ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ বিষয়টা কি? ওয়েটেড অ্যাভারেজ বিষয়টা হলো যে আমরা যে এই যে x1 x2 মানে একটা রাশির যে মেজারমেন্টগুলো নিচ্ছি, এই মেজারমেন্টের মধ্যেও কিন্তু তো এরর থাকতে পারে এবং এরর অবশ্যই থাকবে। আমরা এভাবে যোগ করতে পারি। কোন কথা হলো যে এই যে এররগুলোর কারণে কিন্তু আমার গড় ভ্যালুর মানও কিন্তু পরিবর্তিত হবে। এই এররগুলোর কারণে আমার গড় ভ্যালু না তো যে বেস্ট অ্যাজাম্পশন, সেই বেস্ট অ্যাজাম্পশনের মানও কিন্তু পরিবর্তন হবে। আমরা যে তখন এসডম জানলাম এগুলো ততক্ষণ প্রযোজ্য যতক্ষণ আমার এগুলোর আনসার্টেনিটি আমরা 0 ধরে নিতে পারি, ততক্ষণই এগুলো প্রযোজ্য। কিন্তু এগুলোর সাথে যখন আমার এরর যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু আমার যে কাজ এগুলো এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমরা অনেকগুলো মেজারমেন্ট নিয়েছি, মেজারমেন্ট নিয়ে আমরা বেস ভ্যালু বের করেছি, পরে এসডি বের করেছি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন আমরা যদি এখান থেকে যদি আমরা একটা বেস ভ্যালু বের করতে চাই তাহলে আমাদেরকে কি করা লাগবে সেটা আমাদের জানা লাগবে। এটা কিন্তু খুবই কমন একটা ঘটনা, কারণ আমাদের কোনো একটা থিওরিকে যদি এক্সপেরিমেন্টালি প্রতিষ্ঠা করতে তাহলে অনেক ধরনের ভিন্ন ভিন্ন সেটিংয়ে অনেকবার এক্সপেরিমেন্টটা করা লাগে এবং প্রত্যেকবারে আমার বেস ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চেঞ্জ হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক। কাজে সেক্ষেত্রে আমরা এই সবগুলো রেজাল্টকে কী করে একটা রেজাল্টের মধ্যে আনবো সেই জিনিসটা আমাদেরকে এখন শিখতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটা নতুন রাশি যুক্ত করব, ওয়েট, এবং ওয়েটের মান দিব I²। এটাকে আমরা এরকম নিলাম কেন? এর পিছনে আর্গুমেন্টটা হলো যে মেজারমেন্টের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি সেটা অবশ্যই ন্যাচারালি কম অ্যাকুরেট হবে এবং সেজন্য এটাকে আমরা কম গুরুত্ব দিব। আর যেটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কম সেটা অবশ্যই বেশি অ্যাকুরেট এবং সেটাকে আমরা গুরুত্ব বেশি দিব। যেহেতু আমার ইনভার্স স্কয়ার হিসেবে আছে, কাজেই যদি আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2 গুণ বাড়ে যায় আমার ওটা গুরুত্ব বা ওয়েট 4 গুণ কমে যাবে, যেটা আমাদের আর্গুমেন্টের সাথে ম্যাচ করে কোয়ালিটেটিভলি। এখন আমরা নতুন এই রাশিগুলোকে পরিচয় করিয়ে দিলাম। আর এক্ষেত্রে আমার নতুন যে বেস রাশি মানে অনেকগুলো এক্সপেরিমেন্ট থেকে আমরা যে বেস রাশিটা পাবো সেটা হবে xi
WI এটা হবে আমাদের অনেকগুলো এক্সপেরিমেন্টে অনেকগুলো রাশি এবং এসডি থেকে আমাদের বেস্ট রাশি বের করার পদ্ধতি। আর এখান থেকে এটার যে আনসার্টেনিটি সেটা হবে এই সামের সমান, এই দুটার জিনিস শিখে রাখলাম কারণ দরকার হতে পারে। আর এখানে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে এই অনেকগুলো এক্সপেরিমেন্টের রেজাল্ট এগুলো পুরো আমরা তখনই সব ক্যালকুলেশন করব যখন এগুলো কনসিস্টেন্ট হবে। কনসিস্টেন্ট হওয়ার মানেটা কি? কনসিস্টেন্ট হওয়ার মানেটা হলো যে দেখা গেলো যে আমরা একই একটা টার্ম একটা এক্সপেরিমেন্টে করে রেজাল্ট পেলাম 10 আর আনসার্টেনিটি হলো 2, আরেকটাতে আমরা 15 পেলাম এবং আনসার্টেনিটি হলো 4। এখন আমার দেখো এটা কিন্তু একটা ক্ষুদ্র একটা জায়গায় ওভারল্যাপ করছে। কারণ আনসার্টেনিটি মানে যে সাইডে হবে না তা না, আনসার্টেনিটি মানে হলো যে আমার যে স্প্যানটা আছে স্প্যানের মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। এটা হলো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই স্প্যানের মানে এই না যে মাঝখানে বেশি হবে সাইডে কম হবে, স্প্যানের মানে হলো যে সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা কম বেশি আছে, মোটামুটি সমান। এটা হলো স্প্যানের মানে। আর এই দুটা স্প্যান এই ক্ষুদ্র একটা জায়গায় ওভারল্যাপ করছে, তার মানে এগুলোর মধ্যে কনসিস্টেন্সি আছে, মানে সম্ভাবনা আছে যে দুটাই ঠিক আছে, কিন্তু সে সম্ভাবনা কম। 10, 2, 11, 2। এখন দেখা গেল যে অন্য দুটো এক্সপেরিমেন্টে 10 আর 11 পেলাম, আর দুটারই আনসার্টেনিটি হলো 2। এই অংশটুকু হলো 10 স্প্যান, এই অংশটুকু হলো 11 স্প্যান। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই স্প্যান দুটো অনেক বড় একটা জায়গা জুড়ে ওভারল্যাপ করছে, তার মানে এগুলোর মধ্যে স্ট্রং কনসিস্টেন্সি আছে। আর যদি এমন ঘটে যে 10, 2, 20, 3, তাহলে দেখা যাচ্ছে যে এগুলোর মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই, মানে যদি একটা ঠিক হয় একটা মিথ্যা হবে, এরকম ঘটনা। কাজেই আমরা এরকম কেস যদি পাই তাহলে দেখব যে কনসিস্টেন্সি ভালো লেভেলে আসে কিনা। যদি থাকে তাহলেই আমরা কেবল এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা বেস্ট ভ্যালু এবং তার আনসার্টেনিটি বের করব। তো আজকের মতো এ পর্যন্তই। তো আমার আরও কিছু টপিক কভার করার ইচ্ছা ছিল, ইনশাল্লাহ সেগুলো সামনের দিন কভার করব। আর তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি স্মার্ট সায়েন্স অফ সায়েন্সে যে ফিজিক্স অলিম্পিয়াডের যে রিসোর্স পেজ আছে সেখানে এরো অ্যানালাইসিসের উপর কিছু বই আছে, ওখানে কিছু প্র্যাকটিস আছে, ওগুলো তোমরা ওখানে প্র্যাকটিস করতে পারো। বা এটা যেহেতু একটা কমন টপিক, অনলাইনেও তোমরা অনেক প্র্যাকটিস ম্যাটেরিয়াল খুঁজে পাবো, তোমরা প্র্যাকটিস করতে পারো। এই এরোএনএল ডেটা অ্যানালাইসিস জিনিসটা খুব কঠিন না, কিন্তু কিছু প্র্যাকটিস করা লাগে, না হলে এই সূক্ষ্ম জিনিসগুলো ভুলে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।